নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভু সরকার। সবার আগে আপনাদের জানাই 12ই জুলাই নয় করেও 3 বছর পার হয়ে গেল। 2021-এর 12ই জুলাই ছিল পবিত্র রথযাত্রা। সেদিনকেই পথ চলা শুরু হয়েছিল যুক্তিতর্ক সঙ্গে অর্ক এই ইউটিউবের চ্যানেলে। যুক্তিতর্ক সঙ্গে অর্ক নামে আমি একটি জনপ্রিয় টেলিভিশন প্রোগ্রাম করতাম বিভিন্ন চ্যানেলে। তারপর এই যুক্তিতর্ক সঙ্গে অর্ক নামটাকে সামনে রেখেই ডিজিটাল মাধ্যমে আমার পথ চলা শুরু হয়েছে। আপনাদের শুভেচ্ছা আশীর্বাদ প্রথম দিন থেকেই পেয়েছি। শুভানুধ্যায়ীরা বিজ্ঞাপনদাতারা সাহায্য করেছেন, আপনারা দেখেছেন। তাই ধীরে ধীরে যে পথ চলা শুরু করেছিলাম 3 বছর আগে, সেই পথ চলা জারি আছে। একটা দিনও যায়নি এর মধ্যে এই 3 বছরে যেখানে আমি ভিডিও আপলোড করা থেকে বিরত হয়েছি। এবং যারা আমার এই চ্যানেল দেখেন আমি তাদেরকে বলেছি সাবস্ক্রাইব করতে, তারা করেছেন। আমার এই যতটুকু এগিয়েছি সেটা আপনাদের সমর্থন ভালোবাসা ছাড়া সম্ভব হতো না, বিজ্ঞাপন দাতাদের সমর্থন। এবং এই পুরো গ্রোথটাই অর্গানিক। আশা করব আগামী দিনে আমার এই পথ চলায় আপনারা সঙ্গী থাকবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, দেখবেন, কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আমি আপনাদের মতামতগুলো খুঁটিয়ে পড়ি, চেষ্টা করি জবাব দিতে। সব বক্তব্যের জবাব হয়তো দিতে পারি না সময়াভাবের জন্য, কিন্তু আমি পড়ি এবং আপনাদের বক্তব্যকে শিরোধার্য মনে করি। লোকসভা নির্বাচনের ফলের আগে সবাই এক্সিট পোল করেছিল, আমিও করেছিলাম, কারুরই মেলেনি। রাজগুরু গাঙ্গুলি করেছিলেন ভাইব্রেশন অ্যাস্ট্রোলজি। এটাকে উনি একাডেমিক এক্সারসাইজ বলে মনে করেন। এখানে কোনো রকম তো আর্থিক লেনদেনের ব্যাপার নেই। অনেকে ক্ষেত্রে মেলে, যেমন 2023-এর বিধানসভা নির্বাচনের ওই যে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান হুবহু মিলিয়ে দিয়েছিলেন। আবার 24-এর লোকসভা নির্বাচনে তার ভবিষ্যৎবাণী মেলেনি। কিন্তু এটা একাডেমিক এক্সারসাইজ। প্রশান্ত কিশোরের মেলেনি, সি ভোটারের মেলেনি, কারোরই মেলেনি। কিন্তু এটা হয় ভবিষ্যতেও এই প্রতিষ্ঠানগুলো এক্সিট পোল করবেন, আমরাও চেষ্টা করব করবার। সবাইকে স্পোর্টিংলি সবকিছু নিতে হবে। মানা না মেলা না মেলা কারোর হাতে নয়। একজন একটা বিষয়কে সামনে রেখে করছেন, 1 টাকা সম্মান দক্ষিণা না নিয়ে তার প্রেডিকশনটাকে আমি দেখিয়েছি। দ্যাটস অল। মিললে পরে আপনাদের মতো আমারও ভালো লাগতো, মেলে নিচে করার নেই, কিন্তু পথ তো চলতে হবে। এবার আসে দেখুন, অনেকে বলছেন যে রাজ্যে কি ফিনান্সিয়াল এমার্জেন্সি জারি হবে। শুভেন্দু অধিকারী দেখলাম বলেছেন যে এরকম চলতে থাকলে 1 বছর পর লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিতে হবে। লক্ষ্মীর ভান্ডার চালু রাখতে হলে বেতন পেনশন বন্ধ করতে হবে। শুভেন্দু বিরোধী দলনেতা, তিনি এই কথাগুলো বলে একটা পারসেপশন তৈরির চেষ্টা করবেন। কিন্তু সাম্প্রতিক দুটো ঘোষণা, যে পেট্রোল ডিজেলের উপর 1 টাকা ভ্যাট রাজ্য সরকার মুকুব করেছিল, 30শে জুন তার মেয়াদ শেষ হয়ে যায়, আবার সেটা চালু হয়েছে। ফ্ল্যাট, জমি বাড়ির রেজিস্ট্রেশনের স্ট্যাম্প ডিউটির ছাড় ছিল, 30শে জুনের পর সেই ছাড়টাও উঠে গেছে। এটা থেকেই অনেকে বলছেন যে সামাজিক কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য যে অর্থের প্রয়োজন,
সেই অর্থের সংস্থান রাজ্য সরকার করতে পারছে না, তাই দেদার ঋণ করছে। বামফ্রন্ট সরকার যখন রাজ্য থেকে চলে যায় তখন 1,90,000 কোটি টাকার দেনা ছিল। 13 বছর বাদে 6 লক্ষ কোটি টাকার কাছাকাছি দেনা। যে শিশু আজ রাতে ভূমিষ্ঠ হচ্ছে তার মাথাতেও 58,000 টাকার আনুমানিক দেনা। রাজ্যে শিল্প নেই। মুখ্যমন্ত্রী শেষ কবে কলকারখানার উদ্বোধন করেছেন তার হাসি মুখের ছবি বেরিয়েছে, সম্ভবত তিনি সেটা মনে করতে পারবেন না। প্রতি বছর ঘটা করে বিজিবিএস হয়, কয়েক লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব আসে, কিন্তু সেই বিনিয়োগ বাস্তবায়িত হলো কিনা, প্রত্যক্ষ পরোক্ষ কত কর্মসংস্থান হলো, বারবার দাবি থাকা সত্ত্বেও রাজ্য সরকার এখনো পর্যন্ত শ্বেতপত্র প্রকাশের সাহস দেখাতে পারে। সামাজিক কর্মসূচি সমস্ত রাজ্য সরকারই গ্রহণ করে। মধ্যপ্রদেশ করে, উত্তরপ্রদেশ করে, আসাম করে, ছত্তিশগড় করে, বিহার করে, অন্ধ্রপ্রদেশ করে। টিডিপি বিজেপি জোট ক্ষমতায় এসছে, সেখানে যে সামাজিক কর্মসূচির প্রতিশ্রুতি তারা দিয়েছে তৃণমূল সরকারের থেকে তা অনেকই বেশি। নারা লোকেশ চন্দ্রবাবু নাইডুর পুত্র, তিনি একটি টিভি সাক্ষাৎকারে বলেছেন যে তারা সাস্টেনেবল ডেভেলপমেন্টের পক্ষে, অর্থাৎ আয় থেকেই তারা সামাজিক কর্মসূচি চালাবেন। হ্যাঁ, ধার তো সব সরকারই করে, কিন্তু পশ্চিমবঙ্গেও খুব একটা ক্রিটিক্যাল জায়গায় আছে, ধার করার তো সীমা আছে। পাঞ্জাব, কেরল, তারপরে পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ সবাই কিন্তু ধার করার ঊর্ধ্বসীমার কাছাকাছি পৌঁছেছে। সেই জন্যই চন্দ্রবাবু নাইডু স্পেশাল প্যাকেজ চেয়েছেন, অমরাবতীকে ঢেলে সারাবার জন্য 15,000 কোটি টাকা চেয়েছেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু মুখ্যমন্ত্রী তো শিল্প আনতে পারছেন না। ব্রিটানিয়াও তারাতলার ফ্যাক্টরিতে সাসপেনশন অফ ওয়ার্ক জারি করল, স্থায়ী কর্মীদের স্বেচ্ছা অবসর দিল, অস্থায়ী কর্মীদের ভবিষ্যৎ সুতোই ঝুলছে। 25 দিন ধরে সাসপেনশন অফ ওয়ার্ক ছিল, তখন নবান্নে টনক নড়েনি। যখন ব্যাপারটা সামনে এলো তখন অমিত মিত্র মঞ্চে উদয় হয়ে বললেন যে ব্রিটানিয়ার এমডি তাকে ফোন করে আশ্বস্ত করেছেন। যাই হোক, সব শুকনো কথায় তো চিড়ে ভেজে না, বাস্তবটা কি আমরা সবাই জানি, অমিত মিত্র আমাদের থেকে বেশি জানে। তো এরকম চলতে থাকলে রাজ্য সরকার কি পারবে সামাজিক কর্মসূচি চালিয়ে ঋণের সুদাসুল শোধ করে, ন্যূনতম পরিকাঠামোয় বিনিয়োগ করে কর্মচারীদের বেতন পেনশন দিতে? মুখ্যমন্ত্রী বলেছিলেন 10 লক্ষ চাকরি রেডি করে আছেন, এই সাম্প্রতিককালে ক্যাবিনেটে বলেছেন বোধহয় 500 চাকরি হবে। অস্থায়ী কর্মচারী নিয়োগ হচ্ছে, পুলিশে, শিক্ষকে, সব জায়গায় প্রচুর ভ্যাকেন্সি। রাজস্ব না থাকলে আপনি বেতন পেনশন দেবেন কি করে? দেখুন, আয়ুষ্মান ভারত চালু হলে কি হতো, 60% টাকা কেন্দ্র দিত, 40% রাজ্য দিত। কৃষকদের বিষয়েও ওই একই রকম প্রকল্প আছে, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার। স্বাস্থ্যসাথী কার্ড চালু করেছেন, পুরো বার্ডেন আপনাকে নিতে হচ্ছে। আপনি কেন্দ্রীয় সরকারের দেখা দেখি নিজের প্রকল্প চালু করলেন, আপনি নাম কিনতে খুব ভালোবাসেন, আপনার নাম হচ্ছে, কিন্তু রাজকোষের উপর চাপ পাচ্ছে। কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলো গ্রহণ করলে, আয়ুষ্মান ভারতী গ্রহণ করলে আপনার অনেক টাকার সাশ্রয় হবে, কিন্তু আপনি করবেন না। ওখানে রাজনীতি, আপনার হাসি মুখের ছবি দিয়ে প্রচার করতে হবে, লোককে দেখাতে হবে যে দিদি করছে, কিন্তু রাজকোষের তো ভাঁড়ে মা ভবানী অবস্থা। আর কেন্দ্রীয় সরকারের সঙ্গে সব বিষয়ে পায়ে পা লাগিয়ে ঝগড়া করলে কি কেন্দ্রের সাহায্য পাওয়া যায়? আপনার রাজনৈতিক বিরোধিতা থাকতে পারে, কিন্তু আপনি সরকার চালাচ্ছেন, প্রতি পদে পদে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আপনি ঝামেলা করেন, কেন্দ্রের কোনো প্রকল্পকে গ্রহণ করতে চান না। আর তারপরে তো র্যাম্প্যান্ট করাপশন আছে। 100 দিনের কাজ, আবাস যোজনায় কোটি কোটি টাকা নয় হয়েছে বলে অভিযোগ কেন্দ্রীয় সরকারের। এখানকার বিরোধী দলের বন্ধ আছে আবাস যোজনার টাকা দেওয়া, 100 দিনের
কাজের টাকা দেবো। আপনি আবার 50 দিনের কাজের গ্যারান্টি চালু করছেন, টাকা পাবেন কোথায়? কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজনৈতিক বিরোধ করুন, কিন্তু আপনার বিরোধের জন্য রাজ্যের যদি নাবিশ্বাস ওঠার দশা হয়, তার দায়কে আপনি এড়াতে পারবেন? 10.5 কোটি এ রাজ্যবাসী, তারা কেন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবে? শুধুমাত্র আপনার রাজনীতির জন্য, আপনার রাজনৈতিক ফায়দার জন্য? আপনি আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করলে আপনার ঘরে আর্থিক বোঝা কম পড়তো। এরকম অনেক কেন্দ্রীয় প্রকল্প আছে যেখানে অংশীদারির ব্যাপার আছে, কেন্দ্রীয় সরকার 60% দেয়, আপনি 40% দিতেন, সাশ্রয় হতো। কেন্দ্রীয় সরকারকে ধরে এখানে বিনিয়োগের ব্যবস্থা করতে পারতেন। বিজিবিএসে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রিসভার শীর্ষ ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানাতে পারতেন, বলতেন যে কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করছি এখানে বিনিয়োগ করুন, কিন্তু না, আপনি ঝগড়া করবেন। আর সাফারার হবে 10.5 কোটি বাঙালি, যাদের একটু সুযোগ সুবিধা আছে, তারা বাইরে চলে যাচ্ছে, পড়তে যাচ্ছে, তারপরে বাইরে সেটেল করছে। এই রাজ্যটা বৃদ্ধাবাস হয়ে যাবে। কলকাতা তো হবেই, সল্টলেক তো ইতিমধ্যেই হয়ে গেছে। আর যারা সেইভাবেই লেখাপড়া করেনি, অদক্ষ শ্রমিক, তারা এখানে কাজ পাচ্ছে না, বাইরের রাজ্যে চলে যাচ্ছে পরিযায়ী শ্রমিক হিসাবে। এই তো অবস্থা। আর আপনি গো ধরে বসে আছেন, কেন্দ্রের সঙ্গে সহযোগিতা, রাস্তায় হাঁটবেন না, সবসময় ঝগড়া করবেন। তার পরিণতি কিন্তু খারাপ হতে বাধ্য, এটাই মনে করছেন রাজনৈতিক এবং অর্থনৈতিক বিশেষজ্ঞরা। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.